ঘটনাটা আমাদের গ্রামের পুরনো বাড়িতে কেন্দ্র করে ঘটে যাওয়া। তো আমাদের পুরনো বাড়িতে আমার চাচা ঘর নির্মাণের সময় একটা অনেক বড় এবং পুরনো নারিকেল গাছ কেটে সেখানে ঘর বানান। ঘর বানানোর সময় পরবর্তী সময় যখন তারা বসবাস শুরু করেন তখন কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হন। আমার চাচা প্রবাসী হওয়ার কারণে শুধুমাত্র চাচি আর তার 2 চাচাতো বোন থাকতেন বাসায়। ঘর নির্মাণের আগে সেখানে যে নারিকেল গাছ ছিল সেই বরাবর যে ঘরটি নির্মাণ করা হয় সেই ঘরে রাতে যদি কেউ অন্ধকারে ঘুমাতো তখনই তার ওপর অদ্ভুত কিছু এসে অত্যাচার শুরু করত। বলে রাখা ভালো, বাড়ির পূর্ব পাশে রয়েছে একটা পুকুর এবং পুকুরের পাশে রয়েছে একটি বাঁশ বাগান। তো রাতে যখন তারা ঘুমিয়ে থাকতো তখন গভীর রাতে টিনের চালে কিছু একটা এসে ঢিল ছুঁড়ত। এমনকি ঘরের ভেতর শুয়ে তারা অনুভব করত বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে এবং টিনের চাল ভেঙে তুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু বের হলেই দেখা যেত সবকিছুই স্বাভাবিক। একদিন রাতে তাদের বাড়িতে একজন অতিথি আসলে তাকে ওই ঘরে থাকতে দেওয়া হয়। তখন রুমে বিদ্যুৎ চলে যাওয়া মাত্রই তার ওপর অদ্ভুত অত্যাচার শুরু হয়। তাকে সোফা থেকে টেনে ফেলে দেয়, চুল ধরে দেয়ালের সঙ্গে আঁচড়ানো হয়। তিনি চিৎকার করলে চিৎকার শুনে তারপর সবাই লাইট নিয়ে দৌড়ে আসলে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তবে দেখা যায় তার মাথা ফেটে গেছে এবং রক্ত ঝরছে। তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আবার যে 2 জন চাচাতো বোনের কথা বললাম তাদের সাথে মাঝে মাঝেই কিছু অদ্ভুত ঘটনা ঘটত। এ ধরনের অদ্ভুত ঘটনার কারণে তারা একজন নামকরা হুজুরের শরণাপন্ন হন। হুজুর বলেন নারিকেল গাছে একটা খারাপ জিন ছিল এবং সেই জিনের বাসস্থান ভেঙে দেওয়ার কারণে ও তাদের ক্ষতি করার চেষ্টা করছে। তখন হুজুর বাড়ির চারপাশে 4টি কোণে দোয়া পড়ে তাবিজ অথবা এ ধরনের কিছু একটা বেঁধে দেন। ঘটনাটা এখানে শেষ হয়ে গেলেই পারত, কিন্তু এর জের চলতে থাকলো আরো অনেক দিন পর্যন্ত। একদিন বাড়ির সবচাইতে ছোট মেয়ে তার বিবাহিত বোনের বাসায় বেড়াতে যান। তার দুলাভাই নিজের ব্যবসা সামলানোর কাজ সেরে অনেক রাতে বাসায় ফেরেন। ছোট মেয়েটির সাথে অদ্ভুত কিছু ভৌতিক ঘটনা ঘটার কারণে তার রাতে একলা ঘুমানো নিষেধ ছিল। রাতে বরাবরের মতোই দুলাভাইয়ের বাড়ি ফিরতে দেরি হবে বিধায় বড় বোনটি ভাবলেন তার 2 বাচ্চাকে ঘুম পাড়িয়ে তারপর ছোট বোন আর সে একসাথে অন্য রুমে আরেকটি বিছানায় ঘুমাবে, আর বাচ্চার বাবা মানে দুলাভাই তার 2 বাচ্চাকে নিয়ে আরেক রুমে ঘুমাবে। রাত তখন প্রায় 11টার কাছাকাছি। বড় বোন তার 2 বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। এদিকে ছোট বোন তার বড় বোনের জন্য অন্য রুমে অপেক্ষা করছে। বড় বোন তার বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে মনের অজান্তেই নিজেই হঠাৎ করে তাদের সাথে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ রাত 11:30টার দিকে একটা চিৎকারের শব্দে তার ঘুম ভেঙে যায়। হঠাৎ মনে পড়ল তার ছোট বোন তার পাশের রুমে। দৌড়ে গিয়ে দেখলেন তার ছোট বোন অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছে। অনেক ডাকাডাকির পর তার জ্ঞান ফেরানো গেল না। এক পর্যায়ে প্রতিবেশীরা আসলো এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলো এবং তার দুলাভাই বাড়িতে ফিরলে অনেক চেষ্টার পর তার জ্ঞান ফিরল। তবে দেখা গেল তার চোখ আগুন বর্ণের হয়ে আছে। তার বোন ও দুলাভাই তাকে ধরে যখন আয়নার সামনে নিয়ে গেলেন তখন ঘটল সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা। দেখা গেল আয়নার সামনে শুধুমাত্র তার বোনের আর তার দুলাভাইয়ের অবয়ব দেখা যাচ্ছে, অর্থাৎ ভুক্তভোগীর কোনো অবয়ব আয়নায় দেখা যাচ্ছে না। পরবর্তীতে ভুক্তভোগী জানায় ওই মুহূর্তে সেও বুঝতে পারছিল সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, অথচ তার অবয়ব আয়নায় দেখা যাচ্ছে না। তারপর তার পরের দিন সকালে হুজুরের মাধ্যমে ঝাড়ফুঁক করানোর পর সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তবে এখনো প্রায়ই সে এক ধরনের ঘটনার সম্মুখীন হয়। ওই বাড়িতে ঘটা ঘটনাগুলো থামেনি। ঘটনাটি ঘটেছিল আমার বাবার বন্ধু রনি চাচার সাথে। সালটা ছিল 1983 বা এর আশেপাশে। তিনি থাকতেন উত্তরবঙ্গের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে। নামটা এখন আর আমার ঠিক মনে নেই। ফেব্রুয়ারির 13 তারিখের ঘটনা। কুয়াশা ঘেরা রাত। বলে রাখা ভালো যে রনি চাচা ছিলেন একটু অন্যরকম মানুষ। তিনি তাস খেলতেন, মানে অনেক রাত করে বাসায় ফিরতেন। এমন এক
রাতে তিনি বাসায় ফিরছেন, এমন সময় তিনি খেয়াল করেন যে কেউ তার পিছু নিয়েছে। তিনি চট করে মাথা ঘোরান, কিন্তু কিছুই দেখতে পান না। তারপর তিনি আবার হাঁটা শুরু করেন, কিন্তু এবার আর কোনো সন্দেহ রইল না যে কেউ তার পিছু নিয়েছে। তার একটু পরেই চাচার পেছন থেকে একটা সাদা কাপড় পরা বৃদ্ধ তাকে ডাকতে শুরু করে। এই বলেছে, এই রনি, পিছে তাকা। রনি চাচা পেছনে তাকাতেই দেখেন যে তিনি সকালে যে ফকিরকে ভিক্ষা দিয়েছিলেন সেই ফকিরই তাকে ডাকছে। ফকিরটির একটা পা ছিল না, ঠিক সকালের মতোই, কিন্তু একটি পা না থাকা সত্ত্বেও ফকিরটি এক পায়ে অনায়াসে হাঁটছিল, যেন কোনো অদৃশ্য পা তাকে হাঁটতে সাহায্য করছে। রনি চাচা অবশ্য তখন এত কিছু খেয়াল করেননি। তিনি ফকিরকে বললেন যে তাকে কি তিনি বাসায় যেতে সাহায্য করবেন কিনা। ফকিরটি বলে, হ্যাঁ, তাকে বাসায় দিয়ে আসলে ভালো হয়। তারপর চাচা তাকে নিয়ে তার বাসার দিকে এগিয়ে যেতে থাকেন, কিন্তু ফকিরটির কাছে চাচা একবারও জিজ্ঞাসা করেননি তার বাসা কোথায়। চাচা হাঁটতে হাঁটতে পৌঁছে যান একটা কবরস্থানে। এই কবরস্থানে পরিচয়হীন মৃতদের কবর দেয়া হয়। চাচা তখন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছিলেন না, ভয় লাগছিল প্রচুর। ফকির তখন চাচাকে বলেন যে আমার বাসার প্রথম সারির টান দিক থেকে 7 নম্বর কবরটা। তারপর তিনি চাচার সাহায্যে ওইখানে যান আর চাচাকে বলেন, ধন্যবাদ, কিছু খাবার খেয়ে যান। চাচার তখন হুঁশ এসেছে। তিনি তখন ফকিরকে বলেন, কি খেতে দিবেন? ফকির তখন বললেন যে শেষ সারির ডান দিকে একটি কবরে গত পরশু লাশ দাফন করা হয়েছে, ওই লাশটাই খেতে দেব। এটা শোনার পর চাচার রাস্তায় ঘটে যাওয়া সব ঘটনা মনে পড়ে যায়। তিনি নিজের চোখে দেখেন ফকিরটি এক পায়ে অনায়াসে এক লাফ দিয়ে তার কবরে প্রবেশ করছে, কিন্তু উপরের মাটিতে কোনো রকম ছাপ বা প্রমাণ নেই যে কেউ এখনই ওই কবরে প্রবেশ করেছে। তিনি পাশে ফকিরটার ভিক্ষা করার থলে দেখতে পান। এইসব দেখার পর চাচা ওখানে সেন্সলেস হয়ে যান। পরে জ্ঞান ফেরার পর নিজেকে তিনি আবিষ্কার করেন তার বিছানায়। এক লোক ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় তাকে দেখতে পেয়ে তাকে বাসায় নিয়ে যান। ওই লোক ফকিরের ভিক্ষা করার ওই থলেও চাচার মনে করে দিয়ে যান। চাচা এটা দেখার পর প্রায় 1 ঘন্টা কথা বলতে পারেননি। পরে হুজুরের কাছে চাচাকে নেওয়া হলে হুজুর বলেন যে ফকিরটি আজ থেকে প্রায় 8-9 বছর আগে ভিক্ষা করতে গিয়ে এক সড়ক দুর্ঘটনায় মারা যান, কিন্তু তার আত্মা এখনো এই গ্রামে বাস করে। তারপর হুজুর তাকে একটা তাবিজ দেন আর বলেন এটি যেন না হারায়। তারপর থেকে এখনো চাচা ওই ফকিরকে আর কখনো দেখেননি। ওই থলে এখনো চাচার কাছে আছে, কিন্তু চাচা এখনো থলেটি খুলে দেখার সাহস পাননি। তার ভয়